এলএলবি প্রথম পর্বের পঞ্চম পত্র বাংলাদেশের সংবিধান বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আজ আমরা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন যোগ্যতা এবং বাংলাদেশের সংবিধানের কোন কোন অংশ পরিবর্তনযোগ্য নয় তা নিয়ে আলোচনা করব। সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্বটি আধুনিক সাংবিধানিক আইনের একটি অনন্য ধারণা। এর মূল কথা হল, সংবিধানের এমন কিছু অন্তর্নিহিত বৈশিষ্ট্য বা স্তম্ভ রয়েছে যা পরিবর্তন করলে সংবিধান তার নিজস্ব সত্তা হারাবে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিভিন্ন যুগান্তকারী রায়ের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত করেছেন যে সংসদ সংবিধান সংশোধনের ক্ষমতা রাখলেও এই মৌলিক কাঠামোগুলো স্পর্শ বা পরিবর্তন করতে পারবে না। বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার নীতিটি আমাদের বিচারিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সহজ কথায়, এটি এমন এক ধারণা যা অনুযায়ী সংবিধানের কিছু নির্দিষ্ট স্তম্ভ বা বৈশিষ্ট্য রয়েছে যা সংসদ চাইলেও পরিবর্তন বা সংশোধন করতে পারে না। বাংলাদেশে মৌলিক কাঠামো তত্ত্বের যাত্রা শুরু হয় 1989 সালে আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ মামলার রায়ের মাধ্যমে। বাংলাদেশের বিচারিক ইতিহাসে মামলাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত। একে সাধারণত অষ্টম সংশোধনী মামলা বলা হয়। আদালতের মতে, সংবিধান একটি জীবন্ত দলিল হলেও এর আত্মা বা মৌলিক ভিত্তি ধ্বংস করার অধিকার সংসদের নেই। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে মৌলিক কাঠামোর বিবর্তন। মৌলিক কাঠামোর ধারণাটি মূলত তিনটি প্রধান মামলার রায়ের মাধ্যমে বিকশিত হয়েছে। অষ্টম সংশোধনী মামলা 1989। এই মামলার রায়ে আদালত বলেন, বিচার বিভাগের একাত্মতা ও স্বাধীনতা সংবিধানের মৌলিক কাঠামো। তাই ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করে বিচার বিভাগকে খণ্ডিত করা অসাংবিধানিক। ত্রয়োদশ সংশোধনী মামলা 2011। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত এই রায়ে গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারকে মৌলিক কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করা হয়। ষোড়শ সংশোধনী মামলা 2017। এই রায়ে আদালত স্পষ্ট করেন যে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন সংবিধানের অলঙ্ঘনীয় মৌলিক কাঠামো। আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ মামলার প্রেক্ষাপট। 1988 সালে তৎকালীন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের শাসনামলে সংবিধানের অষ্টম সংশোধনী পাশ করা হয়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের অনুচ্ছেদ 100 পরিবর্তন করে ঢাকার বাইরে 6টি জেলায় কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, যশোর, সিলেট ও রংপুরে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়। সরকারের যুক্তি ছিল বিচার বিভাগকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সুপ্রিম কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন চৌধুরী এবং অন্যান্যরা এই সংশোধনীর বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা করেন। তাদের মূল যুক্তি ছিল, হাইকোর্ট বিভাগ একটি একক এবং অবিভাজ্য সত্তা। একে খণ্ডিত করা সংবিধানের পরিপন্থী। সংসদ সংবিধান সংশোধন করতে পারলেও এর মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারে না। 1989 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 3:1 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় প্রদান করেন। রায়ে সংবিধানের অষ্টম সংশোধনীর ঢাকার বাইরে বেঞ্চ স্থাপন অংশটিকে অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হয়। রায়ের প্রধান পর্যবেক্ষণসমূহ বা কি ফাইন্ডিংস। মৌলিক কাঠামো তত্ত্বের স্বীকৃতি বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। এই মামলার মাধ্যমেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো ঘোষণা করেন যে বাংলাদেশের সংবিধানের কিছু মৌলিক কাঠামো বা মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। সংসদ সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করতে পারলেও এই মৌলিক কাঠামোসমূহ ধ্বংস বা পরিবর্তন করতে পারবে না। বিচার বিভাগের একাত্মতা। আদালত বলেন, সংবিধানের অনুচ্ছেদ 100 অনুযায়ী হাইকোর্ট বিভাগ একে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে ভাগ করে দিলে বিচার বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং একাত্মতা নষ্ট হয়, যা সংবিধানের মূল চেতনার পরিপন্থী। সংসদীয় ক্ষমতার সীমাবদ্ধতা। বিচারপতি বদরুল হায়দার চৌধুরী তাঁর পর্যবেক্ষণে বলেন, সংসদ সংবিধানের সৃষ্ট একটি প্রতিষ্ঠান। সুতরাং সৃষ্ট বস্তু সংসদ তার স্রষ্টা সংবিধানকে ধ্বংস করতে পারে না। বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক চিহ্নিত কিছু মৌলিক কাঠামো যা পরবর্তীতে সংবিধানের 7 অনুচ্ছেদে যুক্ত হয়। 7 অনুচ্ছেদ অনুযায়ী অপরিবর্তনযোগ্য অংশসমূহ। সংবিধানের এই অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কোনো সংশোধনী প্রস্তাবের মাধ্যমে নিচের বিষয়গুলো পরিবর্তন করা যাবে না।
এক, সংবিধানের প্রস্তাবনা, সংবিধানের শুরুতে থাকা লক্ষ্য ও আদর্শসমূহ। 2, প্রথম ভাগ, প্রজাতন্ত্রের স্বরূপ, যেমন রাষ্ট্রসীমা, রাষ্ট্রধর্ম, রাষ্ট্রভাষা ইত্যাদি। 3, দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ। 4, তৃতীয় ভাগ, মৌলিক অধিকার সংক্রান্ত সকল অনুচ্ছেদ। 5, নবম কভাগ, জরুরি অবস্থা সংক্রান্ত বিধানাবলীর কিছু অংশ। 6, অনুচ্ছেদ 150, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। পর্যবেক্ষণের আলোকে মৌলিক কাঠামোর পরিবর্তনযোগ্যতা। তাত্ত্বিকভাবে সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সংসদ সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু সংবিধান ধ্বংস বা বাতিল করতে পারে না। সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে যুক্ত 7 অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক কাঠামো হিসেবে চিহ্নিত বিষয়গুলো এখন আর কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। যদি সংসদ এমন কোনো সংশোধনী আনে যা মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক, তবে সুপ্রিম কোর্ট তা অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করতে পারে। পরিশেষে বলা যায়, বাংলাদেশ সংবিধানের মৌলিক কাঠামো কোনো স্থির তালিকা নয়, বরং এটি একটি ক্রমবর্ধমান বিচারিক ধারণা। আনোয়ার হোসেন চৌধুরী মামলা থেকে শুরু করে ষোড়শ সংশোধনী মামলা পর্যন্ত সুপ্রিম কোর্ট বারবার প্রমাণ করেছেন যে সংবিধানের মূল চেতনা বা গণতান্ত্রিক চরিত্র ধ্বংসকারী যে কোনো সংশোধনী আদালত বাতিল করার ক্ষমতা রাখে। এটি মূলত বাংলাদেশের সংবিধান ও সাধারণ মানুষের অধিকার রক্ষার এক শক্তিশালী আইনি বর্ম। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।